আম্মু, কথা শেষ হয়নি, চলো বাসায় যাই। মাহমিদা খানের কান্না গলায় আটকে গেছে। এত বছর পর ভাইদের সচক্ষে দেখছেন, ঠিকমতো কথা বলতে পারছেন না। মাহমিদা খান শীতল কণ্ঠে বলেন, আসি ভাইজান। মাহমুদা খান জানাদের পাশে হেঁটে যাচ্ছেন। প্রত্যেকে সেদিকে তাকিয়ে আছে। প্রতিটা সদস্যদের ভেতর খুঁড়ে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান সহ সকলেই আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। সন্তানদের প্রশ্নের উত্তরে না পারছে সত্যি বলতে, আর না পারছে এড়িয়ে যেতে। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভুরু কুচকাল। আবির নিঃশব্দে ডান ভুরু ওঠাতেই মেঘ পিড় করে বলল, ফুপি চলে গেল কেন? আমি বলছি চলে যেতে। কেন? আবেগ, অনুভূতি, ভালোবাসা 28 বছর যাবৎ চাপা পড়ে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর 5-10 মিনিটে গলবে না, তার জন্য পর্যাপ্ত সময় লাগবে। স্তব্ধ পরিবেশে স্তব্ধ রেখে সকলে বাসে ফিরে আসছে। কারোর মুখে কোনো কথা নেই। বাসে আজ রান্না নেই, খাওয়া দাওয়া নেই। মিম আদিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তিন বউ রান্নাঘরে দাঁড়িয়ে ঘন্টাখানেক আলোচনা করছে। তিন ভাইয়ের মনে কি চলছে কে জানে। তিনজনই তিনজনের রুমে বসে আছে। কে ভাবছে কে জানে। তানভীর বাসায় ফিরে আবার বেরিয়েছে। টুকিটাকি কাজ ছিল, সেগুলো শেষ করে বন্যাদের এলাকায় আসছে। কিন্তু বন্যার কোনো হদিস নেই। আজকের স্পেশাল দিনে বন্যার দেখা পাবে না ভাবতে ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সন্ধ্যার পর হয়ে গেছে, বন্যার বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তানভীরের মন যেতেও চাইছে না। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর তানভীর বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই তানভীর বলল, এ মেয়ে, কোথায় আছো? তানভীরের ধমকে স্বরে বলা কথাতে বন্যা না যেত কেঁপে ওঠে। সদ্য ঘুম থেকে ওঠা মেয়েটা নরম স্বরে উত্তর দিল, বাসায় কেন? আমি তোমার বাসার গলির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। মানে? আসতে বলেছি, আসো। বলে তানভীর কল কেটে দিয়েছে। বন্যা শোয়া থেকে উঠে বসে, ফোনের নাম্বারটা দেখে আবার চেক করে। সত্যি সত্যি তানভীর ভাই, কিন্তু উনি হঠাৎ এখানে এসে কল কেন দিবেন এটাই ভেবে পাচ্ছে না বন্যা। চোখে মুখে অল্প একটু পানি ছিটিয়ে টাওয়াল দিয়ে মুছল কিনা ছুটে গেল নিচে। সদ্য ঘুম থেকে ওঠাই চুলের অবস্থাও নাজেহাল, কিন্তু আশ্রনোর সময় নেই। নিচে বন্যার ভাই টিভি দেখছিল। বন্যাকে ছুটতে দেখে সুদাই, ছোট্টাপু পাগলের মতো কোথায় যাচ্ছিস? সামনে। কি হয়েছে আমায় বল। কিছু হয়নি, তুই টিভি দেখ। বলে বন্যা দৌড়ে বেরিয়ে গেছে। গলির ঠিক সামনে তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দেখা মাত্রই দৌড়ের গতি কমে গেছে। ধীরে গতিতে এগিয়ে গেল। গলায় ওড়না পেঁচানো, চুলগুলো অগোছালো, মুখ মলিন হয়ে আছে। তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যাকে নিরীক্ষণ করল। বন্যা কিছু বলার আগে তানভীর ভারী কণ্ঠে বলল, বন্যা ওড়না মাথায় দিতে দিতে নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, ঘুমাইছিলাম। অসময়ে ঘুমাও কেন? সন্ধ্যাবেলা ঘুমাতে নেই, তুমি জানো না? জানি, ঘুম পাচ্ছিল তাই। হাতের কি অবস্থা দেখে? বন্যা আস্তে করে হাত বাড়ালো, ব্যান্ডেজ খুলে ফেলেছে। তানভীর বন্যার হাত ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে হাতটা দেখলো। তারপর ধীর স্বরে বলল, দেখে শুনে কাজ করতে পারো না? কিছু ওষুধ বন্যার হাতে দিয়ে বলল, এই ওষুধগুলো ঠিকমতো খেয়েও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গতকালে নিয়ে আসতাম, কিন্তু জরুরি কাজে বের হয়েছিলাম, আর এত রাতে বের হতে পারবে না, তাই আসেনি। আমি ওষুধ খাচ্ছি। আজ থেকে এগুলো খাবা। আন্দাজিয়া আনে নিয়ে ডাক্তারের সাথে কথা বলে নিয়ে আসছে, একটু বিশ্বাস রাখতে পারো। বিশ্বাসের কথা আসছে কোথা থেকে? আমি বলেছিলাম? আর কিছু বলতে হবে না, খাবারগুলো খেয়ে নিও না। এত কিছু কেন আনছেন? এসবের কোনো দরকার ছিল না। তাহলে কি দরকার বলো, এনে দিয়ে যাচ্ছি। আল্লাহ, কিছুই দরকার নেই আমার। মেঘ কোথায়? বাসায়। কল দিলে কল ধরে না, একটু বলে দিবেন প্লিজ। বনু একটু টেনশনে আছে, টেনশন ফ্রি হলে নিজেই কল দিবে। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? তেমন কিছু না, বাসায় একটু সমস্যা চলতেছে, জানোই তো। বনু অল্পতেই হাইপার হয়ে যায়, এই আর কি। বন্যার মাথায় আবির ভাইয়ের কথাই ঘুরছে। বাসায় আর কোনো সমস্যার কথা বন্যার মাথায় আসছে না। তবে কি আবির ভাইয়ের সঙ্গে সমস্যা হয়েছে? বন্যা উদ্বিগ্ন কণ্ঠে আবারও প্রশ্ন করল, বাসায় কি সমস্যা হয়েছে বলা যাবে প্লিজ?
বনুকে জিজ্ঞেস করো, বনুই বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাইরে থাকা ঠিক না, বাসায় চলে যাও। জি আচ্ছা, ধন্যবাদ। বন্যা গলি দিয়ে যাচ্ছে লাইটের আলোতে। তানভি স্থির দৃষ্টিতে চেয়ে সেই দৃশ্য দেখছে। এদিকে বাসার হিমশীতল পরিবেশ দেখে মেঘের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসে ফিরে ফুপ্পির সঙ্গে কথা বলেছে বেশ কিছু সময় যাবৎ। আবির সোফে হেলান দিয়ে বসে আছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। মেঘ ব্যালকনি থেকে আবিরকে দেখে নিচে নামলো। আবিরের চোখ বন্ধ দেখে মেঘ মৃদুভাবে ডাকলো, আবির ভাই। আবির চোখ মেলে আর চোখে তাকালো, কিছুই বলল না। মেঘ আবারও বলল, এখানে বসে আছেন কেন? রুমে যান। রুমে যেতে ভয় লাগতেছে। আব্বুর নিস্তব্ধতা আমায় খুব ভাবাচ্ছে। আর কারোরটা জানি না, তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। বড় আম্মুও খুব কষ্ট পাইছে। জান্নাত আপুর বিষয়টা আগে জানিয়ে দিলেই হতো। আম্মুর কষ্ট পাওয়াটা আহামরি কিছু না। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পরও যেহেতু মানিনি, তাই আমি আর কিছু বলিনি। বউ ভাবতে থাকুক, আমার না হোক। আসিফ ভাইয়ার বউ তো। আমি যেটা চাইছিলাম ওটা হয়নি। কি চাইছিলেন? তানভীরকে দিয়ে জান্নাতকে আনাইছি। তানভীর আর জান্নাতের বয়স কাছাকাছি। আমি ভাবছি আম্মু বা মামুনি করলে তানভীরকে নিয়ে সন্দেহ করবে, আর আমি ওইটাকে কাজে লাগাবো। উল্টো আমি ফেঁসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানানোর চিন্তা করে ফেলছে। তার মানে এসব আপনাদের প্ল্যান? হ্যাঁ, সবটাই পরিকল্পিত। আগে যে বলছেন আমার জন্য জান্নাত আপুকে আনছিলেন। তোর জন্যই তো আনছি। ফুপি কি তোর না? চান্স কি তুই পাসনি? তাহলে কার জন্য করছি এসব? মেঘ নিশ্চুপ। আবির পুনরায় বলল, তোর জন্য যদি শুধু শিক্ষক লাগতো, তবে এই শহরে ভালো শিক্ষকের অভাব ছিল না। তারা তোকে দায়িত্ব নিয়ে পড়িয়ে চান্সও পাওয়াতো। কিন্তু ফুপির সাথে কিভাবে সম্পর্ক ঠিক করব তা ভেবে পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল জান্নাত। জান্নাত তোকে পড়ালে আর তুই চান্স পেলে বাসার মানুষের জান্নাতের প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে ফুপির সংস্পর্শে আসা যাবে। আরেকটা হচ্ছে বউ বানানোর চিন্তা। ওইটা আসলে শুরুতে ছিল না। তানভীরকে দিয়ে আনাইছিলাম কারণ আমি দেশে ছিলাম না। দেশে ফিরে আমি টিচার কিভাবে পাবো? তাছাড়া জান্নাত যে রাকিবের বোন, এটা জানলে সবাই শিওর ধরে নিত আমার জান্নাতের সাথে সম্পর্ক। এজন্যই মূলত তানভীরকে দিয়ে আনানো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মেঘ কপাল চুলকে বিড়বিড় করে বলল, আপনি খুব চালাক। মাগনা হিটলার বলি না আপনাকে। চালাক আর হতে পারলাম কোথায়? নিয়তির বেড়াজালে বন্দি হয়ে আছি আমি। কি হয়েছে? কিছু না, রুমে গিয়ে রেস্ট নে। মেঘ রুমে এসে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। 20-25 মিনিট পর আবির দরজায় আসলো। ঠান্ডা কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলতেই দেখলো আবির মৃদু হেসে বলল, আসুন। আবির হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকলো। মেঘের টেবিলে নুডলসের বাটি রেখে বলল, রাতে রান্না করেনি, এটা খেয়ে নে। নুডলস আপনি রান্না করছেন? হ্যাঁ। আপনি নুডলসও রান্না করতে পারেন? জি ম্যাডাম। আর কি কি পারেন? কি খেতে চান বলুন শুধু। বাবা, এত কনফিডেন্স! হুম। মেঘ মায়াবী দৃষ্টিতে আবিরকে দেখছে। আবিরের কণ্ঠে এই হুম শব্দ শুনলে অষ্টাদশী কোমল হৃদয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। সবেমাত্র রান্না করে আসে আবিরের শরীর কিছুটা ঘেমে গেছে। ঘামে ভেজা কপালে চুল লেপ্টে আছে। নাকের ডগায় ঘাম চিকচিক করছে। দাড়িগুলোতে চোখ পড়তে অষ্টাদশী ঢোক গিলল। সম্পূর্ণ আবিরই অষ্টাদশীর প্রিয়, তবে আবিরের দাড়ি অষ্টাদশীর ইমোশন। দাড়িতে নজর পড়তে ছুঁয়ে দিতে ইচ্ছে করে, আর কোনোভাবেই স্পর্শ করলেও গা শিউরে ওঠে। আবিরের দাড়ি দেখতে দেখতে আবিরের গালে কিস করার ঘটনাটা মনে পড়ে গেল। অমনি মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আবির মৃদু স্বরে শুধালো, কি হয়েছে? কোনো সমস্যা? মেঘ মনে মনে আওড়ালো, আপনি মানুষটা আগাগোড়ায় সমস্যা। মায়ার চাদরে আবদ্ধ করে দিনকে দিন আমার প্রগাঢ় মনকে অনুগ্রহ করে তুলছেন। কি ভাবছিস? তেমন কিছু না। বল শুনি। বলবো? বল। ধমক দেবেন না তো? না, ধমক দিব না। তোর মনে যা যা অজ্ঞাত কথা আছে বল, সব শুনবো আমি।
আমি বলতে বলতেই ফোনে কল বেজে উঠল। মেঘ ফোন হাতে নিতেই দেখল মিনহাজের কল। আবিরের চোখে মিনহাজ নাম পড়া মাত্রই আবিরের রগে রগে রক্ত সঞ্চালন বেড়ে গেল। রাগে শরীর গরম হতে শুরু করেছে, চোখ রক্তাভ হয়ে গেছে। মেঘ কল কেটে দিয়েছে, তারপরও আবার কল দিয়েছে। আবির ফ্লোরের দিকে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকের স্পেশাল দিনে আবির মেঘকে একটুও সময় দিতে পায়নি, তাই ভেবেছিল আজ মেঘের মনের সুপ্ত অনুভূতি জানবে, যতটা সম্ভব মেঘকে আশ্বস্ত করবে। কিন্তু মিনহাজ কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মিনহাজের দ্বিতীয় কল রিসিভ করলো মেঘ। মিনহাজ আধো আধো কণ্ঠে বলল, কথা কানে ঢোকা মাত্রই আবিরের কান দিয়ে গরম বাতাস বের হওয়া শুরু করেছে। ক্রোধে এক হাতে কপালের দুপাশ চেপে ধরেছে। বসে থাকতে ইচ্ছে করছে না। বসে থেকে উঠে দীর্ঘ কদম ফেলে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের প্রস্থানের শব্দ শুনে ঘাড় ফিরিয়ে দেখল। রাগে গজগজ করতে করতে মিনহাজকে বলল, হারামি, রাখ তোর ভ্যালেন্টাইন। আমার ভ্যালেন্টাইনের 18টা বাজায় দিছস। আমায় বেবি বলবি না বানর, তুই জীবনেও ভালো হবি না। কল কেটে দেওয়ার পরেও বারবার কেন কল দিচ্ছিস? আমার কপালটাই খারাপ। দূর, ভাল লাগে না, বাই। মেঘের আগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে, একটু শান্তশিষ্টভাবে কথা বলে, তখনই কেউ না কেউ বাধা দেয়। মেঘের মেজাজ চরমে। বোনা ফোন দিচ্ছে, কল কেটে রাগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের আক্রোশ ক্রমে ক্রমে বাড়ছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিনহাজ আর তামিমকে প্রথম দিনই ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল। তানভীর আর রাকিব এতবার বলার পরও আবির সায় দেয়নি। প্রতিনিয়ত ওদের আচরণে নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবির আজ পর্যন্ত মেঘকে ভালোবেসে বেবি ডাকতে পারল না। কোথাকার কোন ছেলে বেবি ডেকে সম্বোধন করছে। আবির বারান্দার কিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে রক্ত টকবক করে উঠছে। ঘন্টা খানেক পর আবির আবারও নিচে আসছে। রাত 12টা নাগাদ সোফায় শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টাও হয়নি নিচে চিল্লাচিল্লির শব্দে আবির তাড়াহুড়ো করে ছুটে আসে। মেঘ, তানভীর, ইকবাল খান, মোজাম্মেল খান সকলে সজাগ হয়ে গেছেন। আবিরের আব্বুর শরীর খারাপ লাগছে, মাথা কেমন করছে, শরীর ঘামতেছে। ইকবাল খান আর মোজাম্মেল খান তড়িঘড়ি করে গাড়ি বের করতে চলে গেছেন। এদিকে মালিয়া খানের কান্নার বাকি দুজনেও থামাতে পারছে না। হাসপাতালে যেতে চাচ্ছেন। আবির বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানভীর আলী আহমেদ খানকে বের করেছে। এদিকে মেঘ অঝরে কাঁদছে। বড় অপুর সঙ্গেও ওকে নিতে হবে। ঘরে মায়ের কান্না থামাতেই পারছে না। এদিকে মেঘ মেন গেট পেরিয়ে বাইরে এসে কেঁদে যাচ্ছে। রাত প্রায় 2টা বাজতেছে। আবির কয়েকবার মেঘকে ভেতরে যেতে বলেছে, কিন্তু মেঘ জায়গা থেকে নড়ছেও না। বাধ্য হয়ে আবির এসে মেঘের 2 চোখ মুছিয়ে গালে 2 হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, কান্না করিস না প্লিজ, আব্বুর কিছু হয়নি। মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার বেড়েছে। তোরা সবাই যদি এভাবে কান্না করিস, আমি কিভাবে সব কিছু সামলাবো বল? তুই আম্মুর কাছে যা প্লিজ, আম্মুকে শান্ত করে ওষুধ খাইয়ে দিস আর আম্মুর কাছেই থাকিস। মেঘ কাঁদো কাঁদো গলায় বলল, ঠিক আছে। আলী আহমদ খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা করে জানালেন সিরিয়াস কোনো সমস্যা নেই। অতিরিক্ত উৎকণ্ঠায় প্রেশার বেড়েছে। প্রেশার স্বাভাবিক করার জন্য একটা ইনজেকশন আর স্যালাইন করা হয়েছে। আবির আলী আহমদ খানের বেডের পাশেই বসে আছে। ঘন্টা 2 পর আবিরের আব্বু কিছুটা স্বাভাবিক হয়েছেন। ভোর 4টার দিকে ওনাকে বাসে আনা হয়েছে। বাসার পরিস্থিতি বেশ স্বাভাবিক। আবির আগে ফোন করে জানিয়েছিল তেমন কোনো সমস্যা নেই। হালিমা খান, আকলিমা খান সোফায় বসে আছেন। মিম আদি ঘুমে, মালিয়া খান ঘুমাচ্ছেন। মেঘ ওনার চুলে তেল দিয়ে ম্যাসেজ করে দিচ্ছে। রুমে ঢুকতে গিয়ে সেই দৃশ্য দেখে আবিরের ঠোঁটের কোণে হাসি ফুটল। আলী আহমদ খান বিছানায় শুয়ে নির্দম কণ্ঠে বললেন, আবির, তোমার সাথে আমার কথা আছে। আবির খুব ভালো করে বুঝতে পারছে তার আব্বু কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন।
কিন্তু এই অবস্থায় কথা বলা একদম ঠিক হবে না। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়াতে বড় কোনো সমস্যা হয়নি, আর একটু হলেই হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক পর্যন্ত হতে পারত। আবির অক্রুর স্বরে জানালো, আপনার এখন ঘুমানো দরকার, কথা পরেও শোনা যাবে। আলী আহমদ খানের ভেতরটা ছটফট করছে, খুব অস্বস্তিতে ভুগছেন। আকুল কণ্ঠে বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, শোনো। আবির কিছুটা নিচু হয়ে আলী আহমদ খানের হাতটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে অক্লিষ্ট কণ্ঠে বলল, আমি বললাম তো শুনবো, কিন্তু এখন না। আপনি ঠান্ডা মাথায় ঘুমান, আমি এখানেই আছি। আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনবো। আবির একটা চেয়ার এনে বিছানার পাশে বসে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্যদিকে মেঘ বিছানার অপর পাশে বসে আম্মুর মাথায় ম্যাসাজ করে দিচ্ছে। মালিয়া খানকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তাই কিছুই টের পাননি। কিছুক্ষণের মধ্যেই আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন। আবির তখনও মাথার কাছে বসে আছে। আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে। ছোট ছোট দুটো হাতে কত সুন্দরভাবে চুল ম্যাসেজ করে দিচ্ছে। আবিরের দৃষ্টি স্থির হলো। বাবা মায়ের একমাত্র ছেলে হিসাবে বাবা মাকে দেখে রাখার দায়িত্ব আবিরের। আবিরের জীবনসঙ্গী হিসাবে মেঘ নিজেও যত্নের সহিত আবিরের আম্মুকে ঘুম পাড়াচ্ছে। না চাইতেও আবিরের ঠোঁটে হাসি ফুটল। মেঘের এদিকে মনোযোগ নেই। বড় আব্বু ঘুমাচ্ছে দেখে সেও আর সেদিকে তাকাচ্ছে না। আবির হাসি আড়াল করে স্লোত গতিতে বলল, তুই ঘুমাতে যা, আমি আছি, সমস্যা নেই। আমার ঘুম পাইনি, ঘুম পেলে না হয় চলে যাব। সকাল হতে চললো, তোর ঘুমানো উচিত। মেঘ ধীরে সুস্থে বলল, ঘুমানো তো আপনারও উচিত। এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন, রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছেন কি না কে জানে। আপনার চোখ লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুম প্রয়োজন। তাই আপনি তো ঘুমোতে যাচ্ছেন না। আবির নীরবে হেসে সাবলীল ভঙ্গিতে বলল, বাহ, এত সূক্ষ্ম নজরদারি কবে থেকে শুরু করলি? মেঘ বিড়বিড় করে বলল, আপনি দেশে ফেরার পর থেকেই। আবিরের ফোন ভাইব্রেট হচ্ছে। পকেট থেকে ফোন বের করতে দেখলো ফুফি কল দিচ্ছে। আবির যেই উঠতে যাবে খেয়াল হলো আলী আহমদ খান আবির হাত ধরে রেখেছেন। আবির হাতের দিকে তাকালো। আব্বুর হাত ছাড়িয়ে বের হওয়ার সাধ্য তা নেই, তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়ে তপ্ত স্বরে বলল, সাবধানে কথা বলিস। মেঘ ফোন হাতে নিয়ে স্ক্রিনে ফুপ্পি লেখা দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। আবিরের আব্বুকে হাসপাতালে নেওয়ার সময় আবিরের ফুপ্পি আবিরকে কল দিয়েছিলেন, কিন্তু আবির রিসিভ করতে পারেনি। হাসপাতালে যাওয়ার পর তানভীরকে কল দেওয়ায় তানভীর আব্বু কাকামণির আড়ালে গিয়ে শুধু জানিয়েছিল বড়ব্বু অসুস্থ, হাসপাতালে আনা হয়েছে। এরপর আর কথা হয়নি। তানভীর বাসে এসে ফোন চার্জে দিয়ে শুতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ ফোন রুমে ফেলে নিচে আসছিল, আর রুমে যায়নি। অবশেষে বাধ্য হয়েই আবিরকে কল দিয়েছেন। মেঘ রুম থেকে বের হতে হতে কল রিসিভ করলো। ফুপ্পি আর্তনাদ করে বললেন, ভাইজান এখন কেমন আছেন দাদা? মেঘ নরম স্বরে বলল। মাহমিদা খান মৃদু হেসে বলেন, বড় আব্বু মোটামুটি সুস্থ আছেন, বাসায় নিয়ে আসছে, এখন ঘুমোচ্ছেন। তুমি টেনশন করো না ফুপ্পি। মেঘ, হ্যাঁ ফুপ্পি। আবির কোথায়? আবির ভাই বড় আব্বুর কাছে বসে আছে, তাই আমাকে ফোন দিয়েছেন। বাসায় সবাই ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ঠিক আছেন। বড় আব্বু বাসায় আসার পর সবাই বড় আব্বুকে দেখে ঘুমোতে গেছেন। তোর আব্বু কেমন আছে? আব্বুর কথা কি বলবো, সেই যে চুপ করেছেন, এখন পর্যন্ত কারোর সাথে কথা বলছেন না, আম্মুর সঙ্গেও কথা বলছেন না। তুমি চিন্তা করো না ফুপি, নিজের যত্ন নিও, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তোরা সাবধানে থাকিস, সম্ভব হলে আবিরের একটু যত্ন নিস। ছেলেটা মাত্রাধিক তো দুশ্চিন্তা করে। আমার কথা শুনবে নাকি? এক ধমক দিয়ে 10 হাত দূরে ফেলে দেবে। তুই বোঝায় বলিস। আচ্ছা বলবো, এখন রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মেঘ কথা শেষ করে আবিরের কাছে ফোন নিয়ে গেল। আবির ফোন নিয়ে শীতল কণ্ঠে বলল, ঘুমাতে যা। মেঘ মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি থাকি এখানে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘ চোখ তুলতে দুজনের চোখাচোখি হলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, রাত জেগে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই, রুমে যা।
মেঘ আবিরের পানে যেই গাল ফুলিয়ে ওষ্ঠ উল্টালো। বড় আব্বু বড় আম্মুকে রেখে যেতে ইচ্ছে করছে না, চোখে ঘুমোনি। তাছাড়া এখানে থাকলে আবির ভাইয়ের কাছাকাছি থাকতে পারত। অভিমান জমেছে মনের কোণে। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, কথা বললে একটু মানিস প্লিজ। মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের শান্ত অথচ শক্ত কঠোর কথাকে আবেগ অনুভূতি তীব্র অধিকারপথ লুকিয়ে আছে তা বুঝতে পেরে মেঘ চুপচাপ রুমে চলে গেল। হাত মুখ ধুয়ে অজু করে নামাজ পড়ে একেবারে শুয়েছে। চোখে বিন্দুমাত্র ঘুম নেই। গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে। গোমরা মুখে আবির ভাইয়ের পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে। আবির দেশে আসার পর মেঘের সঙ্গে তেমন কথাই বলতো না, বললেও চোখে মুখে সবসময় রাগ ক্রোধ থাকতো। হুটহাট ধমক দিয়ে বসতো। অথচ ধীরে ধীরে আবির কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো রাগ দেখায় না, মেঘের ওপর শুধু শুধু চেঁচায় না। কিছু জিজ্ঞেস করলে শীতল কণ্ঠে উত্তর দেয়। আর যত্ন তো কয়েক গুণ বেড়েছে। আবিরকে নিয়ে ভাবতে ভাবতে মেঘ ঘুমিয়ে পড়েছে। প্রায় 8টা নাগাদ মালিয়া খান সজাগ হয়েছেন। আবির তখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মালিয়া খান শোয়া থেকে তাড়াতাড়ি উঠে বসলেন। উদ্বিগ্ন কণ্ঠে আবিরকে প্রশ্ন করলেন, তোর আব্বুকে নিয়ে কখন বাসায় আসছি? ডাকিসনি কেন আমায়? 4টার দিকে আসছি, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। তোর আব্বু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, একদম সুস্থ আছে, শুধু প্রেশারটা একটু বাড়তি। আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিতে বলছেন। মালিয়া খান করুণ দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। তারপর মোলায়েম কণ্ঠে শুধালেন, সারা রাত ঘুমাসনি? না। রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি আছি তোর আব্বুর কাছে। সমস্যা নেই, আব্বু উঠুক পরে যাব। মালিয়া খান তেমন জোর করলেন না। বাবার অসুস্থতায় ছেলে পাশে থাক, এটা সব মায়েরাই চাইবে। মালিয়া খান উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। ততক্ষণে সকালে নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছেন, যিনি প্রায় 15 বছর যাবৎ এই বাড়িতেই থাকেন। ওনার নাম খোদেজা। ওনার হাজবেন্ড এই বাড়ির দারোয়ান। বাড়ির দেখাশোনা ওনারা দুজন মিলেই করেন। ওনাদের 2জন মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে। মেয়ের পড়াশোনা খরচ সব দায়িত্বই আবিরের আব্বুর। আবিরদের মেন গেটের পাশেই ওনাদের থাকার জন্য 2টা রুম করে দিয়েছেন। উনি সব কাটাবাছা করে দেন, কিন্তু রান্না বেশিরভাগ সময় মালিয়া খান নিজেই করেন। মালিয়া খানের রান্না ছাড়া আবিরের আব্বু খেতে পারে না। অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলী আহমেদ খানের জন্য অল্প স্বল্প রান্না মালিয়া খানই করেন। এখন বেশিরভাগ রান্না হালিমা খান করেন। রান্না করাটা হালিমা খানের শখ। নতুন নতুন রেসিপি বানানো, বাড়ির সবাইকে তা খাওয়াতে ওনার বেশ ভালো লাগে। অন্যদিকে আকলিমা খান রান্না পারেন না বলেই চলে। মালিয়া খান বা হালিমা খান রান্না করে উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মাঝে মাঝে লবণ চেক করেন। বড় 2 বউ অসুস্থ থাকলে বাধ্য হয়ে খোদেজা আপাই সহযোগিতায় রান্না করেন, তবে তা খাওয়ার যোগ্য হবে কিনা সে বিষয়ে সবসময় চিন্তিত থাকেন। আবির বাসায় আসার পর কয়েকজন হেল্পিং হ্যান্ড এনেছে। উনি 2-3 ঘন্টার জন্য এসে ঝাড়া মোছা, কাপড় ধোয়ার সাথে অন্যান্য কিছু কাজ করে দিয়ে যান। আজ মালিয়া খান হালিমা খান দুজনেই উঠতে দেরি করেছেন, তাই আকলিমা খান আর খোদেজা আপা মিলে নাস্তা রেডি করেছেন। মালিয়া খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে চলে গেছেন। আমর কর্মকাণ্ডে আবির বিরক্ত হয়ে পড়ল। তোমাকে নাস্তা আনতে কে বলছে? ভালো না লাগলে শুয়ে ঘুমাও। তোর আব্বুর জন্য রান্না করতে হবে। এই অবস্থায় রান্না করতে যাবে? ওরা সব রেডি করে রেখেছে, শুধু রান্নাটা করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, যা খুশি করো, তোমাদের কাউকে কথা মানাতে পারলাম না। আবির দীর্ঘশ্বাস ছাড়ল। মালিয়া খান খানিক হেসে বেরিয়ে গেলেন। মালিয়া খান ড্রয়িং রুম পর্যন্ত যেতেই মেঘ নেমে আসলো। মালিয়া খানের আগে রান্নাঘরে ছুটে গেল। সবাই আলী আহমেদ খানের রান্নার বিষয়ে কথা বলছিল। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আব্বুর জন্য আজ আমি রান্না করব। আকলিমা খান হেসে বললেন, মেঘ, তুই রান্না কবে শিখলি? আজকে শিখবো, তারপর রান্না করব। মালিয়া খান তটস্থ হয়ে বললেন, না রে মা, তোর রান্না করতে হবে না। তোর বড় আব্বু এমনিতে অসুস্থ, রান্না ভালো না হলে খেতে পারবে না।
রান্না একবারে ভালো না হলে প্রয়োজনে 5 বার করব, তবুও আমি রান্না করব। তুমি শুধু বসে বসে আমার দিক নির্দেশনা দিবে। মারে পাগলামি করিস না। মেঘ শব্দ কণ্ঠে বলা শুরু করলো। ডিসিশন ফাইনাল, রান্না আমিই করব। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। তোমরা সবাই রান্নাঘর থেকে যাও, ডাইনিং থেকে নির্দেশনা দিলেই চলবে। বড় আব্বু আবির ভাই যেভাবে নিজের মর্জি চালান, মেঘও আজ ঠিক সেভাবেই বলেছে। মালিয়া খান সহ বাকিরাও আশ্চর্য নয়নি মেঘকে দেখছে। সামান্য নুডলস করতে গেলে যে মেয়ে 10 বার আম্মু, বড় আম্মু অথবা কাকিকে ডাকতে থাকে, সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে। ভাবা যায়, মালিয়া খান ডাইনিংয়ে বসে মেঘকে নির্দেশনা দিচ্ছে, মেঘ সেই অনুযায়ী রান্না করছে। একবারের জায়গায় 10 বার লবণ চেক করেছে, তরকারি হয়েছে কিনা সেটাও বুঝতে পারছে না, আবার কাউকে কাছেও আসতে দিচ্ছে না। মালিয়া খানের কথা মতো বড় আব্বুর জন্য 2টা তরকারি রান্না করেছে। রান্না শেষে ছুটে গেল বড় আব্বুর রুমে, বড় আব্বু উঠেছে কিনা দেখার জন্য। 3 দিনের অনিদ্রায় আবিরের চোখ ঘুমে টান 3 দিনের অনিদ্রায় আবিরের চোখ ঘুমে টানছিল, তাই চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। মেঘের নুপুরের শব্দে সহসা ঘুম ভেঙে গেছে। ক্ষুদ্র পরিসরে তাকাতেই চোখে পড়ল মেঘের নাজেহাল অবস্থা। গ্যাসের তাপে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। যে মেয়ে আজ পর্যন্ত টানা 10 মিনিট চুলার পাশে দাঁড়িয়ে থেকে রান্না করেনি, থাকেনি, সে আজ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ রান্না করেছে। চোখ মুখ লাল হয়ে আছে। আবির সূক্ষ্ম নেত্রে মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বলল, তোর এই অবস্থা কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, বড় আব্বু এখনো ওঠেনি? না। আচ্ছা। মেঘ চলে যাচ্ছে। আবির পেছন থেকে গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করলো, আমি কি জিজ্ঞেস করছি? এমনি। বলেই মেঘ চলে গেছে। আবিরের দুশ্চিন্তার কমতি নেই। আব্বু, আম্মু, মেঘ, ফুপ্পি প্রত্যেকের চিন্তা এক আবিরের মাথায়, সেই সঙ্গে নিজের ব্যবসা, আব্বুর ব্যবসা। তানভীরের চিন্তা তো আছেই। একা একজনের পক্ষে কতদিন সামলানো সম্ভব? 9টার দিকে আলী আহমেদ খানের ঘুম ভাঙে। সজাগ হয়ে আবিরের দিকে ঘুমু ঘুমু চোখে তাকাতেই আবির কোমল কণ্ঠে প্রশ্ন করল, এখন কেমন লাগছে? কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। তুমি ঘুমাওনি? আবির মলিন হাসলো। আব্বুকে ধরে বিছানা থেকে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। আলী আহমদ খান অনেকটাই সুস্থ, একে চলতে পারবেন, তবুও আবির রিস্ক নিতে চায় না। আলী আহমদ খান ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই আবির প্রেশার মাপার যন্ত্র নিয়ে আসলো। প্রেশার এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে প্রশ্ন করলেন, তানভীর কোথায়? ওঠেনি এখনো? বলতে পারছি না, দেখতে হবে। তানভীরকে ডাকো, তোমাদের 2 ভাইয়ের সাথে আমার কথা আছে। আবির ভুরু কুচকে বলল, আগে খাবার খেয়ে ওষুধ খাবেন, তারপর কথা শুনবো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না আবির? আবির ঠোঁটে হালকা হাসি রেখা রেখে বলল, আপনার সুস্থতার থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনি সুস্থ থাকলে একটা কেন 1,00,000 কোটি কথা বলতে পারবেন। আলী আহমদ খান নিশ্চুপ। আবির রুম থেকেই উচ্চ স্বরে বলল, আম্মু আব্বুর জন্য খাবার পাঠাও। একটু পরে মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো। আবির কপাল গুটিয়ে চেয়ে আছে। মেঘ ভাতের প্লেট রেখে আবার ছুটলো, এক একে সব নিয়ে এসেছে। মালিয়া খান রুমে এসে বিছানার পাশে বসে আবিরের আব্বুর সাথে কথা বলছে। এই সুযোগে আবির মেঘের দিকে তাকিয়ে ভুরু নাচালো। মেঘ শুধু মুচকি হাসলো। আবিরের মাথায় কিছুই ঢুকছে না। মালিয়া খান এবার খাবারের প্লেট এগিয়ে দিয়ে উদ্দীপ্ত স্বরে পড়ল, নিন, খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আলী আহমদ খান অল্প খেয়ে কপাল খানিকটা কুচকালো। সেই দৃশ্য দেখে ভয়ে মেঘের বুক কেঁপে উঠেছে। স্বয়ং আবির ভাই এখানে উপস্থিত। রান্না খারাপ হলে আজ খবরই আছে। আলী আহমেদ খান আর একটু খেয়ে হাসি মুখে বললেন, আজকের রান্নার স্বাদ অন্যরকম। এই রান্না তো তোমার না, কে রান্না করেছে? মালিয়া খান চোখের ইশারায় মেঘকে দেখালো। আলী আহমদ খান অবাক চোখে মেঘের দিকে তাকালো। আলী আহমদ খানের থেকেও কয়েক গুণ বেশি অবাক হয়েছে আবির। বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আলী আহমেদ খান
খেতে খেতে মেঘের প্রশংসাই পঞ্চমুখ। তা শুনে মেঘ লজ্জায় লাজুকতাই নাই নুয়ে পড়ছে। আবিরের বৃহতাক্ষী যুগল মেঘেতে স্থির হয়ে আছে। মেঘ রান্না করেছে, যেটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা। সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে আপদমস্তক পর করতে লাগলো। রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল। আবিরের হৃদয় ঘুরে অস্থির নিঃশ্বাস বেরিয়ে আসলো। মনের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রতিনিয়ত মেঘের বিস্ময়কর কর্মকাণ্ডে আবির অভিভূত হয়ে যাচ্ছে। মেঘের দায়িত্ববোধ, চলাফেরাতে আমূল পরিবর্তন, আচরণ কথাবার্তাতেও আকাশ পাতাল পার্থক্য। ছটফটে অল্প বয়স্ক মেয়েটা কদিনেই কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে। কথাই পূর্ণ ম্যাচুরিটি, হঠাৎ রেগে যায় না, রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে। আবিরের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশীর প্রেমে পড়ছে। আবির ভাবতেও পায়নি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে। প্রেমিকা সুলভ আচরণের মেয়েটা দিনকে দিন বউয়ের ন্যায় আচরণ করছে। অষ্টাদশীর উষ্ণ আত্মতায় আবিরের পক্ষ অনুষঙ্গে আন্দোলিত হয়। আলী আহমদ খানের খাওয়া প্রায় শেষের দিকে। আবির গলা খাকারি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, তানভীর উঠেছে কিনা দেখে আয়, উঠলে বলিস রুমে আসতে। মেঘ আচ্ছা বলে চলে গেছে। এর মধ্যে মোজাম্মেল খান রুমে আসছে। ভোরবেলা একবার দরজা পর্যন্ত এসেছিল। বড় ভাই ভাবির রুম, তাই ভেতরে আসেনি। দরজার বাইরে থেকে আবিরের সঙ্গে কথা বলে চলে গেছিল। মোজাম্মেল খান আসতেই আলী আহমেদ খান শান্ত স্বরে বলেন, আয় ভেতরে এসে বস। এর মধ্যে তানভীর আসলো। খাবার শেষ হতে মেঘ প্লেট নিয়ে চলে গেছে। আবির আব্বুকে ওষুধ খাইয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসেছে। তানভীর আবিরের পেছনে দাঁড়ানো। মালিয়া খান আলী আহমেদ খানের পাশেই বসা। মোজাম্মেল খান বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছেন। মেঘ দরজায় এসে দাঁড়িয়েছে। পরিবেশ কেমন স্তব্ধ। আলী আহমেদ খান হঠাৎই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞাসা করলেন, গতকাল রোমানা পার্কে মহিলাকে দেখেছিলে তোমরা? আবির তানভীর দুজনেই একসঙ্গে উপনিস মাথা নাড়ল। আবির মৃদু স্বরে বলল, জি। আলী আহমেদ খান ঢকিলে অনুস্ব স্বরে বলল, উনি তো আমাদের ফুপ্পি হয়, আমাদের একমাত্র বোন। আবির আর তানভীর দুজনেই নিরুদ্বেগ, কেউ কোনো কথা বলছে না। দরজার পাশে মেঘ নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আলী আহমেদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তানভীর আবির আগে ফুপ্পির দিক থেকে ফুপ্পির সব ঘটনা শুনেছে, আর আজ আলী আহমদ খানের মুখ থেকে সব শুনেছে। তারা আগে থেকেই ঘটনা জানে, এরকম কোনো রিয়াকশনই দেখা যায়নি। আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি। আলী আহমদ খান মোজাম্মেল খান বোনের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছে। আলী আহমদ খান সবশেষে একটা কথাই বলেছেন, এই খানবাড়ি আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে। সে শুধু আমার বোনকে নেয়নি, আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে। আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না। আবির ভারী কণ্ঠে শুধালো, 28 বছরেও আপনার পরিবার পরিপূর্ণ হয়নি, আমরা কি তবে আপনার শান্তির কারণ নই? আবিরের মুখে এমন কথা শুনে সকলে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির এমন কথা বলার ছেলেই না। আলী আহমদ খান হেসে বললেন, তা কেন হবে? এখন তোমরাই আমার সব, তোমাদেরকে ঘিরেই আমার সব আশা ভরসা। তাহলে এত বছর আগের ক্ষোভ এখনো কেন পুষে রেখেছেন? আর আমাদেরকে কেনই বা বলছেন সেই ক্ষোভ আমাদের মধ্যেও ঢুকাতে চাচ্ছেন? আলী আহমদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এত বছর পর বোনকে দেখতে নিজের আবেগ অনুভূতি রাগ ক্ষোভ সব যেন একসাথে মিশে গেছে। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বলেন, তোমাদের একজন ফুপি আছে, তা তোমাদের জানা দরকার, সেই জন্য জানানো হয়েছে। আবির মৃদু হেসে বলল, আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন আর ওনাকে এই বাড়ির চৌকাঠ পেরোতেই না দেন, তবে আমাদের ফুপি আছে কি নেই সেই কথা জেনে আমাদের কি কাজ? তানভীর সন্ধিয়ান চোখে যে প্রশ্ন করল, ফুপিকে এ বাড়িতে আনা চায় না? সেটা সময় বলে দিবে। আরো কিছুক্ষণ চলল এই কথোপকথন।
আবির বাবা চাচাকে ইচ্ছাকৃত খোঁচা দিয়ে কথা বলছে যেন ওনাদের ভেতরে রাগ ক্ষোভ কমে আসে। আবিরা ওনাদের সাপোর্ট করলো, সেই রাগ কমার বদলে উল্টো বেড়ে যাবে। কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। 3 দিনের ক্লান্তিতে চোখে ঘুম আসতে পড়ছে। অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। রাকিবকে জানিয়ে দিয়েছে সে যে সকালের দিকে ঘুমিয়েছিল, সেই ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে আগে। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচে আসছে। সারাদিন ঘুমের কারণে আব্বুর খোঁজ নিতে পারেনি। রুমে ঢুকতে গিয়েই দেখলো আলী আহমেদ খান বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ পাশের চেয়ারে বসে বড় আব্বুকে পত্রিকা পড়ে শোনাচ্ছে। আবির তা দেখে রীতিমতো ভিমড়ি খেলো। মেঘের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে। আবির ধীর গতিতে রুমে ঢুকে আব্বুর পায়ের কাছে বসলো। আস্তে করে ডাকলো, আব্বু। আলী আহমদ খান চোখ মেলে তাকালেন। সঙ্গে সঙ্গে মেঘের পত্রিকা পড়াও বন্ধ হয়ে গেছে। আবির ধীর স্থিরভাবে জিজ্ঞাসা করলো, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। ঔষধ? আলী আহমদ খান মেঘের দিকে তাকিয়ে বলেন, আমার মাই খাইয়ে দিয়েছে, সারাদিন ধরে এখানে বসে আছে, রুমেই যাচ্ছে না। আবির কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে বলল, তোর ম্যাচিউরি আমায় প্রতিনিয়ত উন্মাদ করে তুলছে। এত ম্যাচিউর হয়ে যাচ্ছিস কেন তুই? সম্পূর্ণাঙ্গ বউ তো আমি চাইনি। আমার উগ্র বদমেজাজি উচ্ছৃঙ্খল বউটাকে কি তবে হারিয়ে ফেলেছি? আলী আহমদ খান চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ একবার আবিরের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করলো। আবিরের শানিত দৃষ্টি যতবার নজর পড়ছে ততবারই মেঘের পড়া আটকে আসছে। ক্ষণে ক্ষণে আবিরের কুচকানো ভুরু যুগল আরও কুচকে আসে। গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। আবির দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে। আবিরের হিমায়িত দৃষ্টিতে অষ্টাদশী শান্ত হৃদয়ে আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করলো। পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। সরাসরি চোখে চোখ পড়াই আবির পলক ফেলে চিবুক নামিয়ে রুম থেকে চলে গেল। আবিরের নিস্তব্ধতা মেঘকে খানিক ভাবালো। তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল। মালিয়া খান ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে আসছে। মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন, তুই এখনো পত্রিকা পড়তেছিস? মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল। মালিয়া খান বিছানায় বসতে বসতে শক্ত কণ্ঠে বলেন, অনেক পড়েছিস, এখন পত্রিকাটা রেখে একটু বাইরে বের হ। দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি। কিছু হবে না। আলী আহমদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বলেন, আর পড়তে হবে না আম্মু, তুমি এখন রুমে যাও। বরাবর মুখে উপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না, তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে। সোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছিলেন। মেঘ ওনাদের পাশের সোফায় হেলান দিয়ে বসেছে। হালিমা খান মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বললেন, তোর বড় আব্বু এখন কোথায় আছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠোঁটে হাসি রেখে হালিমা খান বলেন, তোর রান্না খুব ভালো হয়েছে। বড় আব্বু রুসিলায় আমার মেয়ে রান্না যে করছে সেই অনেক। মেঘ প্রশ্ন করে, তুমি খেয়েছো? শুধু আমি কেন, তোর আব্বু, বড় আম্মু, কাকিয়া, আবির, তানভীর সহ সবাই টেস্ট করেছে। তোর প্রথম রান্না বলে কথা। আমার কথা শুনে মেঘ চমকে ওঠে। সবে মেঘের রান্না টেস্ট করেছে, এটা ভাবতে মেঘের মন আনন্দে ভরে উঠেছে। অকস্মাৎ মেঘের পুরো কুচকে আসে। মেঘ উতলা হয়ে শুধালো, আবির ভাইও টেস্ট করেছেন? হ্যাঁ, আবির সবার আগে টেস্ট করছে। আবির ভাই না সারাদিন ঘুমাইছে, আমার রান্না কখন টেস্ট করলো? সকালে টেস্ট করে তারপরই তো ঘুমাতে গেছে। তোর রান্নার তারিফ করছিল। আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছেন। আকলিমা খান ঠোঁট বাঁকিয়ে মৃদু স্বরে বলেন, আবির কি সহজে কিছু বলে নাকি? বারবার জিজ্ঞেস করছিলাম, তাই বাধ্য হয়ে বলেছে খুব ভালো হয়েছে। মেঘ মৃদু হাসলো। এর মধ্যে হালিমা খান বলে উঠলেন, তোর বড় আম্মু কিন্তু সারাদিন যাবতীয় তোর প্রশংসা করছে। কম করে হলেও 15 থেকে 20 বার বলেছে তুই বড় হয়ে গেছিস, বিয়ের বয়স হয়ে গেছে, তোকে নাকি বিয়ে দিয়ে দিবে। মেঘ মনে মনে বিড়বিড় করে বলছে,
বড় আম্মু আমাকে বড় ভাবলে কি হবে? ওনার ছেলের চোখে তো আমি পিপিলিকার মতো। ওনার নজরে আমি পড়ি না। আকলিমা খান উপরের বেলকনির দিকে তাকিয়ে হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বলেন, আবির উঠেছে দেখলাম। কফি খাবে কি না করে দেব? হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল,